আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইট বেসিস চ্যানেলে সবাইকে স্বাগতম। সো আজকে ক্লাস 3-তে আমরা দেখব ভ্যারিয়েবলস, ডেটা টাইপস আর ফ্লোচার্ট। সো শুরুতে ডেটা টাইপস আর ভ্যারিয়েবলস এই দুইটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এই দুটা শিখতে হবে। আর ফ্লোচার্ট এটা অ্যাকচুয়ালি কিছু টেকনিক, যে একটা কোড কীভাবে সহজে উপস্থাপন করা যায় নির্ভুলভাবে। সো একদম ডেটা টাইপ দিয়ে আমরা শুরু করি। আচ্ছা দেখো, আমাদের সি প্রোগ্রামিংয়ে ডেটা টাইপস আছে 4টা, এটা মেইন ডেটা টাইপ 4টা। এছাড়া আরও আছে, বাট ওগুলো প্রয়োজন নেই। দেখো শুরুতে আছে পূর্ণ সংখ্যা, ইন্টিজার। সো ইন্টিজার পূর্ণ সংখ্যা তোমরা অবশ্যই জানো, ঋণাত্মক দিকে একদম ইনফিনিটি, ধনাত্মক দিকে ইনফিনিটি, সবগুলো পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে। আর এগুলো অবশ্যই এর মাঝে জিরো আছে। ওকে, তারপর সেকেন্ড আর থার্ড যেটা ফ্লোট আর ডাবল, এই দুটাই ভগ্নাংশ সংখ্যা, দুটো একই জিনিস, জাস্ট এই দুটোর মধ্যে পার্থক্য দুটার আকার নিয়ে। মেমোরিতে কতটুকু জায়গা ধারণ করতেছে, এটার আউটপুট কতটা অ্যাকুরেট দিচ্ছে, সেটা আমরা পরবর্তী স্লাইডে দেখবো এই দুটোর মধ্যে পার্থক্য। আচ্ছা, আর ফোর্থ ডেটা টাইপ সেটা হলো গিয়ে ক্যারেক্টার মানে অক্ষর বা প্রতীক। সো এর মধ্যে এবিসিডি, স্বরে ক খ এগুলো আছে। তারপরে ইউনিকোডের যতগুলো তোমরা দেখছো, বিভিন্ন রকম সাইন, যেমন @ হ্যাশট্যাগ, এটা কমা, ডট, যত ধরনের মার্কস আছে, সাইন আছে, সবগুলোই ক্যারেক্টারের মধ্যে পড়ে। মানে মেন কথা হলো গিয়ে এই সংখ্যা প্রতীক যেগুলো 1 2 3 4 5 6 7 8 9 আর 0, এগুলো বাদ দিয়ে যা আছে সবগুলোই ক্যারেক্টারের অন্তর্ভুক্ত। ওকে, তারপরে চলো আমরা যাই ফ্লোট আর ডাবলের মধ্যে পার্থক্য। আচ্ছা দেখো, ফার্স্ট পার্থক্য আসলে গিয়ে সাইজ নিয়ে, ঠিক আছে। ফ্লোট আমাদের যে কম্পিউটারের মেমোরিতে জায়গা দখল করে 4 বাইটস, আর ডাবল জায়গা দখল করে 8 বাইটস, ঠিক আছে। তো ফ্লোট অবশ্যই এখানে দেখতেছো ডাবলের চাইতে অনেক কম জায়গা দখল করতেছে। সো ফ্লোটটা আমরা কখন ইউজ করব? যখন আমাদের মেমোরি অল্প প্রয়োজন হবে, মানে যখন আমাদের মেমোরিটা আহামরি মেমোরি নাই, মেমোরি বাঁচায় ইউজ করতে হবে, তখন আমরা ফ্লোট ইউজ করব। আর যখন আমাদের আনলিমিটেড মেমোরি আছে, আমাদের একদম প্রিসাইজ মার্কস লাগবে, একদম অ্যাকুরেট রেজাল্ট লাগবে, সেক্ষেত্রে আমরা ডাবল ইউজ করবো। আচ্ছা, এই দুটোর মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্যটা কি? এই দুটোর মধ্যে পার্থক্য হলো গিয়ে, ধরো তুমি 10/3 করলা, ঠিক আছে। তাইলে এটা যদি তুমি ফ্লোটে রেজাল্ট নাও, তাহলে এর রেজাল্ট আসবে 3.3333333 এতটুকু, ঠিক আছে। দশমিক ঘরের পরে 6টা থেকে 7টা রেজাল্ট আসবে। আর যদি তুমি একই জিনিস ডাবলে লেখো, যদি তুমি ডাবলে লেখো 10/3, তাহলে এটা 3.3333 এরকম করতে করতে 15-16টা ঘর পর্যন্ত চলে যাবে, ঠিক আছে। তাহলে কি এটা একদম অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছে? ডাবলটা অ্যাকুরেট রেজাল্ট দেয়, কারণ এটা দশমিকের পর 15-16 ঘর পর্যন্ত যায়। আর ফ্লোটটা দশমিকের পরে 6-7 ঘর পর্যন্ত যায়, এর জন্য অ্যাকুরেসি একটু কম। বাট আমরা যখন নর্মাল কাজ করতেছি, এক্ষেত্রে আমাদের এত অ্যাকুরেসির দরকার নেই, আমরা সবসময় ফ্লোট ইউজ করবো, ডাবল ইউজ করার কোনো প্রয়োজন নেই। আর ডাবলটা ইউজ করা হয় বিভিন্ন বৈজ্ঞানিক হিসাব নিকাশে, কারণ এখানে অনেক অ্যাকুরেসির প্রয়োজন হয়। আচ্ছা, আর এটার রেঞ্জ দেখো, ফ্লোট সংখ্যা হলো গিয়ে 3.4/10⁻38, 10⁻38 মানে তোমরা জানো, নিচে 10 মানে 10-এর পরে 38টা শূন্য বসাইলে যা হবে, এইটা দিয়ে যদি 3.4কে ভাগ দাও, তাহলে এত ছোটো সংখ্যা থেকে শুরু করে এই 3.4-এর সাথে যদি 10-এর পরে 38টা শূন্য দিয়ে গুণ দাও, তাহলে যত বড় সংখ্যা হবে, এইগুলো সব কিছু ফ্লোটের মধ্যে ধারণ করা যায়। এর রেঞ্জ, ফ্লোট সংখ্যার রেঞ্জ এতটুকুর মধ্যে হয়, যেহেতু বড় সংখ্যা ধারণ করা যায় না। বাট এত বড় সংখ্যা এনাফ আমাদের রেগুলার লাইফে। আর ডাবল ওর চাইতে আরও বেশি সংখ্যা, মানে 10-এর পরে 300টা শূন্য দিয়ে যদি ভাগ দাও, তাহলে এত ছোটো সংখ্যা থেকে শুরু করে 10-এর পরে 300 দিয়ে গুণ দিলাম, 308 দিয়ে গুণ দিলাম, এত বড় সংখ্যাও ডাবল ধারণ করতে পারে। তো এটা ছিল ফ্লোট আর ডাবলের মধ্যে বেসিক পার্থক্য। বাট আমাদের যেহেতু প্রিসিশনের দরকার নেই, আমরা বৈজ্ঞানিক কোনো হিসাব নিকাশ করতেছি না, তো আমরা সবসময় ফ্লোট ইউজ করবো, ঠিক আছে। ওকে, তাহলে চলো এবার নেক্সট স্লাইডে যাই। আচ্ছা দেখো, ডেটা টাইপস তো আমরা দেখলাম 4 প্রকার: ইন্টিজার, ফ্লোট, ডাবল আর ক্যারেক্টার। এই 4টা হলো ডেটা টাইপ। এখন ডেটা টাইপগুলো আমরা যে ব্যবহার করব, সে ব্যবহার করার আগে ভ্যারিয়েবলের ডেটা টাইপ নির্ধারণ করে দিতে হবে। আবার ওইটাকে যখন আমরা ইউজ করবো তখন সেটাকে ব্যবহার করতে হবে। তো
তো ভ্যারিয়েবলটা আমরা পরের স্লাইডে দেখতেছি, তার আগে এটা শিখে রাখো, তাহলে পরবর্তীতে আমরা কোড লেখার সময় এটা কাজে লাগবে। দেখো ভ্যারিয়েবল কি, কেমনে লেখে সেটা পরের স্লাইডে দেখবো, তার আগে এটা দেখো ডেটা টাইপ অ্যাকচুয়ালি কী করে। ধরো একটা ভ্যারিয়েবল মানে তোমরা জানো চলক, সেই চলকের মধ্যে কোন টাইপের তথ্য থাকবে সেটা হলো ডেটা টাইপ নির্ধারণ করে দেয়। ধরো এক্স একটা ভ্যারিয়েবল, তুমি চাচ্ছ এক্সের মধ্যে তুমি সংখ্যা রাখবা, তাহলে পূর্ণ সংখ্যা রাখবা, তাহলে দিবা ইন্ট স্পেস দিয়ে এক্স দিবা, তাহলে এটা বোঝাবে এক্স হলো পূর্ণ সংখ্যার ভ্যারিয়েবল। তুমি যদি চাও যে এক্সের মধ্যে ওয়াই আরেকটা ভ্যারিয়েবল, এর মধ্যে তুমি এবিসিডি বা কোনো ক্যারেক্টার যুক্ত করবা, তাহলে তখন তুমি লিখবা 4 স্পেস দিয়ে লিখবা ওয়াই। তাহলে এই যে ডেটা টাইপ ডিক্লারেশনের ক্ষেত্রে ইন্টিজার সংখ্যা ডিক্লেয়ার মানে ঘোষণা দেয়া, পূর্ণ সংখ্যা ঘোষণা দেওয়ার জন্য আমরা ইন্ট ব্যবহার করি, ইন্টিজারের শর্ট ফর্ম। ফ্লোট ঘোষণা দেওয়ার জন্য ফ্লোট, ডাবলের জন্য ডাবল, আর ক্যারেক্টারের জন্য 4। এগুলো হলো ঘোষণা দেওয়ার ক্ষেত্রে। আর ঘোষণা দেওয়ার কি সেটা আমরা পরবর্তী কোডের মধ্যে দেখতে পাবো, কারণ এটা ডিক্লেয়ার করার আগে আমাদের ভেরিয়েবলটা দেখতে হবে। ওকে, আর কলিংটা কি? কলিংটা হলো গিয়ে তুমি একটা কোনো ভেরিয়েবলকে ঘোষণা দিছো এর আগে, তখন এই ভেরিয়েবলের মধ্যে কোনো একটা সংখ্যা তুমি রাখছো বা রাখবা, তখন এই ভেরিয়েবলকে যে তুমি ডাকবা ওটার আউটপুট দেওয়ার জন্য বা ওর মধ্যে ইনপুট করার জন্য, ওটাকে বলে কলিং। মানে মেন কথা হলো সহজ ভাষায় ওই ভেরিয়েবলটাকে তুমি যখন ব্যবহার করবা, ধরো ইন্ট এক্স, এর মধ্যে তুমি 10 সংখ্যাটা রেখে দিছো, এখন তুমি 10 সংখ্যাটা চাচ্ছ, তো এক্সকে যখন তুমি আউটপুট করবা ডাকবা, ওটাকে বলে কলিং। ঠিক আছে, সো এই ছিল ডেটা টাইপস, ডিক্লারেশন আর কলিং। ডিক্লারেশন মানে কোনো একটা ভেরিয়েবলকে শুরুতে ঘোষণা দেওয়া যে এটা কোন টাইপের ডেটা ধারণ করবে, সেটা ডিক্লারেশন। আর কলিংটা হলো গিয়ে ওই ভেরিয়েবলটাকে ব্যবহার করা। পরবর্তী স্লাইডে আমরা দেখি ভেরিয়েবলগুলো কী কী। ওকে, আমাদের টপিক টুতে ভেরিয়েবল। আচ্ছা দেখো এই জিনিসটা একটু মনোযোগ দাও, ডেটা টাইপ আর ভেরিয়েবল এই দুটা জিনিস পরস্পরের পরিপূরক। দেখো ভেরিয়েবল জিনিসটা কি, এখানে তোমরা বক্স দেখতে পাচ্ছ, এই বক্সের মধ্যে 10 সংখ্যাটা আছে, তাই না? এই যে 10, ধরো এই বক্সের মধ্যে আমি 10 সংখ্যাটাকে স্টোর করে রেখে দিছি, ঠিক আছে? আর এই বক্সের গায়ে লেখা আছে চকোলেটস, ঠিক আছে? তো এই বক্সের গায়ে যে নামটা লেখা আছে সেটা হলো ভেরিয়েবলের নাম, ঠিক আছে? আর এর মধ্যে যে 10 রাখছি আমি, সংখ্যাটা রাখছি, তো এটাকে বলে ভেরিয়েবলের ভ্যালু, মানে মান বা ডেটা, তথ্য। আর এই যে ডেটা হলো উপাত্ত, এই যে ইন্টিজার, এটা নির্ধারণ করতে ভেরিয়েবলের ডেটা টাইপ। এই চকলেট যদি ইন্টিজার ভেরিয়েবল হয় তাহলে এর মধ্যে শুধু পূর্ণ সংখ্যা থাকতে পারবে। তো এই ইন্টিজার হলো ডেটা টাইপ, চকলেট হলো ভেরিয়েবলের নাম, আর এর মধ্যে যে তথ্য আছে 10, এটা হলো গিয়ে ভেরিয়েবলের ভ্যালু, মানে মান। তারপরে দেখো আরেকটা ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবলের নাম হলো পাই আন্ডারস্কোর ভ্যালু। আর এই ভেরিয়েবলের ডেটা টাইপ হলো ফ্লোট, মানে ভগ্নাংশ সংখ্যা, তাই এর মধ্যে একটা ভগ্নাংশ নাম্বার আছে, ঠিক আছে? তাহলে কি এটা ডেটা টাইপ, এটা হলো ভেরিয়েবলের নাম, আর এটা হলো ভেরিয়েবলের ডেটা বা ভেরিয়েবলের ভ্যালু 0.345। তারপর একটা ভেরিয়েবল আছে, এটার নাম হলো নাম 94948। তারপর এটা ডেটা টাইপ হলো ডাবল, আর এর মধ্যে ভ্যালু আছে 9.48 ডট ডট, মানে এরপর আরও আছে, ওটা লেখা হয়নি। আর একটা ডেটা, এটা হলো আন্ডারস্কোর লেটার আন্ডারস্কোর এ, ভেরিয়েবলের নাম, এটা ডেটা টাইপ ক্যারেক্টার, আর এর মধ্যে এ সংখ্যাটা ইনক্লুড করা আছে। ওকে, দেখো ভেরিয়েবলের নাম যে তোমরা দেখলাম, দেখো ভেরিয়েবলের যে নাম চকোলেটস, পাই আন্ডারস্কোর ভ্যালু, নাম 948 লেটার এ। আচ্ছা দেখো এর মধ্যে ভেরিয়েবলের নামের মধ্যে একটা নাম লেখার জন্য একটা রুল আছে, তুমি যদি এখানে লক্ষ্য করো, দেখো এই নামগুলো লেখা হয়েছে, এর মাঝে লেটার আছে, মানে এবিসিডি এগুলো আছে, সেটা ছোটো হাতেরও আছে বড় হাতেরও আছে, আন্ডারস্কোর সাইন আছে, আর সংখ্যাও আছে। তো পরবর্তী স্লাইডে আমরা দেখবো ভেরিয়েবলের নাম লেখার কিছু রুল আছে, সেই রুলগুলো কী কী। আর আশা করি তোমরা বুঝতে পারছো। ধরো ভেরিয়েবল জিনিসটা কি, ভেরিয়েবল হলো একটা বক্স টাইপের যার মধ্যে তথ্য ধারণ করে রাখে, ঠিক আছে? যেমন চকলেটের, এটা হলো চকলেটের বক্স, এর মধ্যে 10টা চকলেট আছে, সেই 10 সংখ্যাটিকে ওর মধ্যে ধারণ করে রাখছে, বা চকলেটগুলো ওর মধ্যে বক্সের মধ্যে রেখে দিছে। তাহলে চকলেটগুলো হলো এর ডেটা, আর কন্টেনার যেটা বা বক্স যেটা সেটা হলো ভেরিয়েবল, আর এর মধ্যে কোন টাইপের জিনিস থাকবে সেটা যে নির্ধারণ করেছে সেটা হলো ডেটা টাইপ, ঠিক আছে? তাইলে ভেরিয়েবল হলো একটা বক্সের মতো, এর মধ্যে যে জিনিসগুলো থাকে সেগুলোকে বলে ভেরিয়েবলের ভ্যালু বা ডেটা, আর এই যে এর বক্সের মধ্যে কী থাকবে সেটা যে নির্ধারণ করা যায় সেটা হলো ডেটা টাইপ, ঠিক আছে? ডিটি। ওকে, এখন ভেরিয়েবলের
ভেরিয়েবল যেহেতু আমরা ব্যবহার করতেছি এর অবশ্যই একটা নাম থাকবে, সেই নামের রুলটা আমরা পরবর্তী স্লাইডে দেখি। ওকে, দেখো ভেরিয়েবল লেখার নিয়ম। ফার্স্ট অফ অল, ভেরিয়েবলের নাম অক্ষর দিয়ে শুরু হবে, মানে এবিসিডি দিয়ে শুরু হবে, অথবা আন্ডারস্কোর সাইন দিয়ে শুরু হবে, ঠিক আছে? কোনো সংখ্যা দিয়ে শুরু করা যাবে না ভেরিয়েবলের নাম লেখার ক্ষেত্রে। তাহলে সঠিক উদাহরণ কী কী? এজ, তারপর আন্ডারস্কোর কাউন্ট, এগুলো আলাদা আলাদা ভেরিয়েবলের নাম, দুটো কিন্তু এক না, দুটো কিন্তু আলাদা আলাদা ভেরিয়েবলের নাম, এদেরকে কমা দিয়ে আলাদা করা হয়েছে। ভেরিয়েবল লেখার ক্ষেত্রে অক্ষর থাকবে, সেটা বড়তে ছোটোতে দুইটাই, সংখ্যা থাকবে, আর আন্ডারস্কোর চিহ্ন থাকবে, মানে এই চিহ্নটা থাকবে। আর অন্য কিছু ব্যবহার করবে না। ভেরিয়েবল একটা নামের ক্ষেত্রে কোনো স্পেস থাকবে না, কোনো বিশেষ চিহ্ন থাকবে না, যেমন কমা, ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক, অ্যাপোস্ট্রফি মার্কস, কোনো মার্কস থাকবে না। জাস্ট এই মার্কসের মধ্যে শুধু আন্ডারস্কোর থাকবে, 0 থেকে 9 সংখ্যাগুলো থাকবে, আর লেটার থাকবে। বাট আমাদের বইয়ে দেওয়া আছে যে ডলার সাইন, এটাও ভেরিয়েবলের নামে ব্যবহার করা যায়। এটা যদিও ডিপেন্ড করে তুমি কোন কম্পাইলার ইউজ করতেছো। আমরা সিএক্সএস ড্রয়েড ইউজ করতেছি অ্যান্ড্রয়েডের জন্য। সো এটাতে ডলার সাইনটা দিয়ে ভেরিয়েবলের নাম লেখা যায়, বাট এটা শুরুতে লেখা যায় না, পরে লিখতে হয়, লেটারের পরে। ভেরিয়েবলের নামের মাঝে লেখা যায়, এটাতে শুরু করা যায় না। বাট আদার্স অনেক কম্পাইলারই কিন্তু ডলার সাইনটা অ্যালো করে না। এই মোস্ট অফ দ্য সব টাইপের ল্যাঙ্গুয়েজের মধ্যে, যেমন C++, জাভাস্ক্রিপ্ট, পাইথন, সবগুলোর মধ্যে লেটার, 0 থেকে 9 সংখ্যা, আর আন্ডারস্কোর, এই তিনটা জিনিসই ভেরিয়েবলের নামে ব্যবহার করা হয়। বাট কিছু কিছু কম্পাইলারে C++-এর ক্ষেত্রে ডলার সাইনটাও ইউজ করা হয়। এটা তোমরা কোন কম্পাইলার ইউজ করতেছো সেটা নির্ধারণ করবে যে এটা ইউজ করা যাবে কিনা। ওকে, যেমন উদাহরণ দেখি, স্টুডেন্টস নেম মাঝে আন্ডারস্কোর ইউজ করছে, সো এটা রুলের মধ্যে আছে, রোল 1 2 3 এটা সঠিক। বাট মাঝে যা স্পেস ইউজ করছে এটা ভুল, আর শুরুতে সাইন ইউজ করছে, সাইন তো ইউজই করা যাবে না, সেটা শুরু হবে পরে, এটা ভুল। আচ্ছা, কোনো সংরক্ষিত শব্দ, রিজার্ভড কিওয়ার্ডস ব্যবহার করা যাবে না। কিওয়ার্ডস কি? আমরা সি প্রোগ্রামের কিছু নির্দিষ্ট ওয়ার্ড আছে, 32টা ওয়ার্ডস আছে, এই শব্দগুলো নির্দিষ্ট মানে বোঝায়। যেমন আমরা ইতিপূর্বে দেখছি ইন্ট দ্বারা পূর্ণ সংখ্যা বোঝায়, ফ্লোট দ্বারা দশমিক, তারপর ইফ এলস, এগুলো হলো কন্ডিশনাল স্টেটমেন্টের অংশ। সো এই জিনিসগুলো সি প্রোগ্রামে নির্দিষ্ট অর্থ বহন করে, তাই ডিরেক্টলি এই নাম দিয়ে তুমি কোনো ভেরিয়েবল বানাতে পারবে না। তুমি চাইলে ছোটো বড় অক্ষর ইউজ করতে পারো, বা এর সাথে অন্য কিছু লাগাতে পারো, যেমন আইএনটি, এটা ছোটো হাতের দিয়ে তো কিওয়ার্ডস আছে, বাট তুমি যদি বড় হাতের এটা ইউজ করো, তাহলে এটা কিন্তু ভেরিয়েবল নাম লিখতে পারবে আইএনটি, ইন্ট, কারণ এটা কিওয়ার্ডসের মধ্যে নাই। আর সি প্রোগ্রাম হলো কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, মানে এটা ছোটো হাতের অক্ষর আর বড় হাতের অক্ষর আলাদা করে। সো তুমি যদি একটা ভেরিয়েবল বানাও এ, আর একটা ভেরিয়েবল বানাও এ, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা ভেরিয়েবল হিসেবে কাউন্ট হবে, দুটো একরকম ভেরিয়েবল হবে না। এর জন্যই আমরা ইন্ট না লিখে যদি বড় হাতের ইন্ট লিখি, তাহলে এটা ভেরিয়েবল হিসেবে কাউন্ট হবে, আর ওর দেখাবে না, ঠিক আছে? আর ভেরিয়েবলের নাম লেখার ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, যে অর্থবহ নাম লিখতে হবে, অর্থবহ। যেমন ধরো তুমি একটা এজ ক্যালকুলেটর বানাচ্ছ যেটা বয়স গণনা করে, তো সেক্ষেত্রে তুমি ভেরিয়েবলের নামগুলা এক্স, ওয়াই, এবিসি এগুলো দিলে অন্য কেউ দেখলে তো সহজে বুঝবে না, বা তুমি নিজেও একটা কোড লেখার সময় সহজে বুঝতে পারবে না যে কোন ভেরিয়েবলের মধ্যে আমি কোন টাইপের ডেটা ধারণ করছি। সো ধরো তুমি তোমার বয়স এজ নামের একটা ভেরিয়েবলে ইনক্লুড করো, তোমার জন্মসাল বার্থ ইয়ার নামের একটা ভেরিয়েবলে ইনক্লুড করো, সরি, বার্থ ইয়ার। তো ভেরিয়েবলে যে নামগুলো দিবা সেগুলো অর্থবহ দিবা, ছোট সংক্ষিপ্ত বাট অর্থবহ দিবা। এগুলো লেখার নিয়মের মধ্যে নাই, বাট তোমার কোডটা সাকসেসফুল করার জন্য, ইউজার ফ্রেন্ডলি করার জন্য এই নামগুলো দেওয়া উচিত। চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো আমি যে বলছিলাম 32 কিওয়ার্ডস, এই কিওয়ার্ডসগুলো সি প্রোগ্রামিংয়ে নির্দিষ্ট অর্থ বহন করে, তাই এগুলোর নাম দিয়ে ভেরিয়েবল বানানো যাবে না। এর মধ্যে আমরা অলরেডি অনেকগুলো জানি, যেমন 4, তারপরে এইদিকে আছে ফ্লোট, হোয়াইটটা হলো ফাঁকা বোঝায়, আর এই যে ইফ এলস যা যা আছে, ইফ, ফর, গোটি, এগুলো আমরা ইউজ করবো। রিটার্ন তো অলরেডি ইউজ করছি আমরা সেকেন্ড ক্লাসে, সবগুলোই আমরা একবার না একবার ইউজ করবো। কন্টিনিউ আছে, ব্রেক আছে। সো এই নামগুলো দিয়ে, এই যে এখানে চার্টের মধ্যে যত 32টা ওয়ার্ড আছে, এগুলো দিয়ে কখনো ভেরিয়েবলের নাম লেখা যাবে না, ঠিক আছে? তো চলো এবার আমরা ফ্লো চার্টে চলে যাই। দেখো ফ্লো চার্ট জিনিসটা কি, এটা অ্যাকচুয়ালি কোনো নিয়মের মধ্যে পড়ে না, বাট এটা কোনো একটা জিনিসকে, কোনো একটা ধারণাকে সঠিকভাবে উপস্থাপনের কাজে লাগে, যেমন প্রেজেন্টেশনের কাজে লাগে, বা তোমার নিজের ক্ষেত্রেও একটা কোড সহজে লেখার ক্ষেত্রে কাজে লাগে। ধরো ধরো তোমাকে বললাম যে নুডলস তৈরির রেসিপি লেখো, তো তুমি কি বললা যে 1 নম্বর দিয়ে লিখলে প্রথমে পাত্র নাও, পানি গরম করো, নুডলস ছেড়ে দাও, ভালোভাবে সিদ্ধ করো, তারপর জিজ্ঞেস করলে যে তুমি যদি মশলা খাও তাইলে পরের ধাপ অনুসরণ করো, আর না খেলে 5 নম্বর ধাপে যাও। তো তুমি যদি না খাও তাহলে ডিরেক্ট মশলা ছাড়াই পরিবেশন করবা, আর যদি মশলা খাও তাহলে 4 নম্বর ধাপে এসে মশলা মিশাবা, তারপর নেড়ে মিক্স করে খাবো। এখন বেশি দেখে নুডলস আমি স্টুডেন্টস লাইফে এমনি খেয়েছি, বিকজ সময় থাকতো না কলেজে যাওয়ার আগে। জাস্ট এই যে 10 টাকা 20 টাকার যে ভাজা নুডলসগুলো আছে,
মিশন রুলস বা মেন রুলস এই টাইপের রুলসগুলো নিয়ে জাস্ট পানি দিয়ে সিদ্ধ করতাম, ওর মধ্যে একটু মশলা ঢালতাম, পানি শুকিয়ে গেলে নিয়ে গরম গরম খাই নিতাম, এই এতটুকুই আমি কলেজে যাতায়াত করতাম। তো এই ছিল আমাদের নুডলস রান্নার রেসিপি। বাট এটা কিন্তু ফ্লো চার্টের ধরন না, এটা আমরা লিস্টিং অনুযায়ী লিখছি। ফ্লো চার্টে যদি এটা লিখি তাহলে কেমন হবে দেখো, ফ্লো চার্টে নুডলস রান্নার রেসিপি লিখলে এভাবে আমি একটা ফ্লো চার্টে সাজাতে পারি, যে প্রথমে শুরু করলাম, তারপর একটা পাত্র নিলাম, পরের ধাপে আসলাম, সিদ্ধ করলাম, এখানে জিজ্ঞেস করলাম যে মশলা খাও, যদি হ্যাঁ হয় তাহলে এদিক দিয়ে ঘুরে যাবো, আর যদি না হয় তাহলে এদিক দিয়ে ঘুরে যাবো, একসময় প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে যদি তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি দেখতে পাবা যে আমরা ইনপুট যেগুলো ব্যবহার করছি, পাত্র নাও, সেক্ষেত্রে আমরা এই সামান্তরিক চিহ্নটা ব্যবহার করছি এরকম। ঠিক আছে? তারপর যে আমরা কাজ করছি, নুডলস ছেড়ে দাও, সিদ্ধ করো, এগুলো কিন্তু আয়তাকার বক্সের মধ্যে লিখছি। ঠিক আছে? তারপরে যে প্রশ্ন করছি, মানে শর্ত পরীক্ষা করছি, যে যদি হ্যাঁ হয় তাহলে এদিকে যাও, না হলে এদিকে যাও, এটা বলে শর্ত পরীক্ষা। এটা ইফ এলস স্টেটমেন্ট, আমরা পরবর্তী ক্লাসে, সরি 5 নম্বর ক্লাসে মেবি আছে এটা। তো এই ক্ষেত্রে আমরা কি রম্বস টাইপের চিহ্ন ইউজ করছি, তারপরে মশলা মিশে এটা আয়তাকার চিহ্ন ইউজ করছি, গরম গরম পরিবেশন করে এটাকে তুমি আউটপুট ধরতে পারো, এটা কি সামান্তরিক এই দিছি। তারপর শেষ হয়েছে। দেখো, ফ্লো চার্ট লেখার নির্দিষ্ট নিয়ম আছে, সেটা হলো শুরু আর শেষ হবে গোল চিহ্ন দিয়ে। ইনপুট, এই যে ইনপুট আর আউটপুট, এই দুটো জিনিস হবে এই বাঁকা সামান্তরিক চিহ্ন দিয়ে। কাজগুলো হবে আয়তাকার বক্সে। ঠিক আছে? তারপর শর্ত পরীক্ষা হবে এই রম্বস সাইনে বা বর্গ চিহ্ন একটু ঘুরে দিয়ে। তাছাড়াও আরও এই যে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নগুলো ব্যবহার করতেছি আমরা, এই যে এছাড়াও যদি একসাথে অনেকগুলো লাইন এসে মিলে, এদিক থেকে একটা অ্যারো আসছে, এদিক থেকে একটা অ্যারো আসছে, এদিক থেকে একটা অ্যারো আসছে, তাহলে আমরা গোল চিহ্ন ইউজ করি, এখান থেকে নিয়ে যাই সবগুলো একসাথে মিক্স করে। তো এই হলো আমাদের বেসিক ইয়ার ক্ষেত্রে ব্যবহার করি আমরা, ফ্লো চার্টের ক্ষেত্রে এই নিয়মগুলো অনুসরণ করি। দেখো, এখন ফ্লো চার্টের সুবিধা কী কী? 1 নম্বর সুবিধা হলো গিয়ে, তুমি ধরো নিজে কোনো একটা প্রোগ্রাম তৈরি করতেছো, একটা বড় সড়ো প্রোগ্রাম, তো সেটাকে যদি তুমি ফ্লো চার্টে উপস্থাপন করো, তারপর ধরো একটা খাতায় লিখে খাতাটা তোমার পাশে রাখলা, আর সেই অনুযায়ী তুমি কোডটা লিখলা, তাহলে কোডের ত্রুটি খুব কম থাকবে, ভুল যাওয়ার সম্ভাবনা খুব কম হবে। আর তুমি যা যা চাও সবগুলো অ্যাকুরেটলি লিখতে পারবা, ঝামেলা কম হবে। 2 নম্বর কি, তোমার কোনো একটা ধারণা তুমি তোমার ফ্রেন্ড হোক বা অন্য কারোর সাথে সহজে শেয়ার করতে পারবা, সেটা কোডের জিনিস হোক বা অন্য কিছু হোক, ফ্লো চার্টের মাধ্যমে তুমি উপস্থাপন করে তোমার আইডিয়াটা অন্যের সাথে সহজে শেয়ার করতে পারবা। ঠিক আছে? এরকম আরও কিছু ইয়ে আছে। আচ্ছা দেখো, এখন অ্যালগোরিদম জিনিসটা এখানে একটু দেখিয়ে দিই। অ্যালগোরিদম কি? অ্যালগোরিদম হলো কোনো একটা সমস্যাকে ধাপে ধাপে সমাধান করা। ঠিক আছে? দেখো, আমাদের টার্গেট কী ছিল? নুডলস রান্না করা, তাই না? এই নুডলস রান্নার পদ্ধতি, আমাদের টার্গেট ছিল নুডলস রান্না করা। প্রথম ধাপে আমি পাত্র নিয়ে পানি গরম করলাম, তারপরের ধাপে নুডলস ছেড়ে সিদ্ধ করলাম, পরের ধাপে আমি মশলা মিশাইলাম, তারপরে পরিবেশন করলাম। তো এই যে একটা স্টেপ বাই স্টেপ আমি যাচ্ছি, ছোট্ট ছোট্ট অংশে ভাগ করে নিচ্ছি। প্রথমে পাত্র নিলাম, পানি গরম করলাম, এটাও অনেক ছোট্ট একটা কাজ। নুডলস ছেড়ে দিয়ে সিদ্ধ করলাম, এই একটা বড় সমস্যা, নুডলস রান্নার সমস্যাকে আমি ছোটো ছোটো অংশে ভাগ করে করে আলাদা আলাদা করে সমাধান করলাম। তো এই জিনিসটাকে বলে অ্যালগোরিদম, মানে একটা বড় কাজকে ছোটো ছোটো অংশে ভাগ করে সেটা সমাধান করা, এটাকে বলে অ্যালগোরিদম। ঠিক আছে? চলো আমরা এবার প্র্যাকটিক্যাল ক্লাসে চলে যাই, আমরা একটা কোড রান করে দেখবো। শুরু দেখো, আমরা ফার্স্ট ক্লাসে কি লিখছিলাম, একটা কোড লেখার সময় শুরু করতে হয় হেডার ফাইল দিয়ে। ঠিক আছে? ইনক্লুড করলাম হেডার ফাইল। এবার কি আমার মেইন ফাংশন লিখতে হবে। ওকে, এখন আমার যতদূর কোড করার প্রয়োজন আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিই, এর মাঝে আমি কোডগুলো লিখবো। আচ্ছা দেখো, কী কোড লেখা যায় ভাবো তো। প্রথমে ইন্টিজার, এই যে ইন্ট ধরো আমি লিখলাম, এই যে ধরো, আচ্ছা তারপরে আরেকটা দিই ফ্লোট। ফ্লোট কী দেওয়া যায়? ফ্লোট হতে পারে কি টেম্পারেচার, একটা দশমিক সংখ্যা হতে পারে। তারপরে ডাবল আরেকটা নিই, ধরো এটা পায়ের ভ্যালু হতে পারে। তারপরে আরেকটা নিতে পারি 4, এটা কি নিতে পারি লিটার। আচ্ছা দেখো, এখানে যে আমি লিখলাম, তোমাদের আশা করি মনে আছে যে ডিক্লারেশন কী ছিল। দেখো, আমি যে এখানে লিখছি ইন্ট এক্স, ইন্ট এজ লিখছি, এই জিনিসটা কিন্তু আমি ডিক্লেয়ার করতেছি যে এজ একটা ভেরিয়েবল, আর এই ভেরিয়েবলের ডেটা টাইপ হলো ইন্টিজার, পূর্ণ সংখ্যা থাকবে এর মধ্যে। ঠিক আছে? তো এটাকে বলে ডিক্লারেশন, আমি যেটা তখন দেখাচ্ছিলাম।
প্রায় লিখছি ফ্লোট টেম্পারেচার। সো এটা আরেকটা ভেরিয়েবল টেম্পারেচার নামে, এর মধ্যে তাপমাত্রা থাকবে, বা আমি যাই দেখি না কেন নামটা টেম্পারেচার, এর মধ্যে আমি যা খুশি রাখতে পারি। আর এর ডেটা টাইপ হবে ফ্লোট, মানে এর মধ্যে দশমিক ভগ্নাংশ সংখ্যা থাকবে। তারপর ডাবল, একইভাবে তুমি জানো ডাবল আর ফ্লোট একই জিনিস। তো এর মধ্যে এটাও ডিক্লেয়ার করলাম যে পাই হলো একটা ডাবল সংখ্যা। তারপর আরেকটা ডিক্লেয়ার করছি যে লেটার একটা ভেরিয়েবল, এর মধ্যে 4 থাকবে, মানে ক্যারেক্টার থাকবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমি এখানে একটা ইউজারের থেকে ইনপুট নেব, ঠিক আছে। এগুলো কিন্তু ডিক্লারেশন ছিল, ভেরিয়েবল এই হ্যাঁ ডিক্লারেশন ছিল, ভেরিয়েবল ডিক্লারেশন। আর ডিক্লারেশন করা লাগে ডেটা টাইপ দিয়ে ডিক্লেয়ার করা লাগে যে এটা কোন টাইপের ভেরিয়েবল, ঠিক আছে। আর কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার আগে তুমি ইউজ করতে পারো না, তুমি সরাসরি এখানে যে এজ লিখছো এই এজটা সরাসরি কখনো ব্যবহার করতে পারবো না, এই ডেটা টাইপ নির্ধারণ করার আগ পর্যন্ত। আগে তোমার বলে দিতে হবে যে এর মধ্যে কী আছে বা কী থাকবে, তারপর এটা ব্যবহার করতে পারবো। এই জন্য আমি আগে বলে দিচ্ছি এটা এর মধ্যে পূর্ণ সংখ্যা থাকবে, ইন্ট এজ এর জন্য। প্রথমে ডেটা টাইপের ডিক্লারেশন ফরম্যাট লিখবো, এটা বলে ফরম্যাট স্পেসিফায়ার, তারপর স্পেস দিয়ে ভেরিয়েবলের নাম লিখবো, আমি যে ভেরিয়েবল লিখতে চাই এক্স ওয়াই জেড, এটা আমার ইচ্ছা। এবার দেখো আমি ইউজারের থেকে স্ক্যান করবো, ঠিক আছে। সেই স্ক্যান প্রম্পট হলো গিয়ে এরকম। ওকে, এর মধ্যে থাকবে আমার ডেটা টাইপ। ডেটা টাইপের জন্য ফরম্যাট স্পেসিফায়ার আমি দেখতেছিলাম কলিংয়ের ক্ষেত্রে পূর্ণ সংখ্যার কলিংয়ের কী ছিল, %d, ঠিক আছে। এটা কিন্তু ছিল %d। তারপর কমাতে লিখতে হবে যে পূর্ণ সংখ্যা যে আমি লিখলাম %d, এটা আমি কোথায় সেভ করবো। দেখো এই যে আমি %d লিখলাম, এখন আমি স্ক্যান করতেছি, মানে ইউজার এখানে একটা ভ্যালু দিবে, সেটা স্ক্যান হবে, সেটা কোথায় সেভ করবো আমি, এই যে এজ নামের যে ভেরিয়েবল বানিয়েছি এর মধ্যে সেভ করবো। তাহলে আমার এখানে লিখতে হবে অ্যান্ড এজ, ঠিক আছে। তাহলে কী হবে, আমি যে স্ক্যান করতেছি ফরম্যাট স্পেসিফায়ার, এটাকে বলছিলাম কলিং আমি। তো %d দিয়ে আমি হচ্ছে পূর্ণ সংখ্যা কল করবো, পূর্ণ সংখ্যা কোনটা এজ, এর মধ্যে আমি ইনক্লুড করবো ভ্যালু, তাই ওর আগে একটা অ্যান্ড দিয়ে কমা দিয়ে বসাইছি, ঠিক আছে। তাহলে ফরম্যাটটা দেখে নাও, স্ক্যানের মধ্যে দুই পাশে ব্র্যাকেট থাকবে প্রিন্টের মতোই, দুই পাশে কোটেশন থাকবে, ডাবল কোটেশন এই যে, আর মাঝখানে ডেটার ধরন থাকবে, তারপর কোটেশনের বাইরে কমা হবে, একটা স্পেস দিয়ে আমরা ভেরিয়েবলের নামের আগে অ্যান্ড যুক্ত করে দেবো, তাহলে ওর মধ্যে সেভ হয়ে যাবে, ঠিক আছে। একইভাবে আমরা আরও কিছু স্ক্যান করি, আমি এগুলো এর মধ্যে ইনক্লুড করি। না, ফ্লোটের জন্য কী ছিল, %f, আর এটা কোথায় সেভ করবো, টেম্পারেচারে, ঠিক আছে। তারপর আরেকটা স্ক্যান করি, এটা কী দেবো, lf, কারণ এটা ডাবল সংখ্যার মধ্যে যাবে। হয়তো একটু হার্ড লাগতেছে, বাট একটু ধৈর্য ধরো, প্রোগ্রামটা শেষ করার পরে একদম বুঝিয়ে দেবো, সমস্যা নেই। ওকে, তাহলে কি স্ক্যান করার সময় সবসময় ভ্যারিয়েবলের নামের আগে অ্যান্ড দিতে হয়, তাহলে ওর মধ্যে সেভ হয়ে যায়, ঠিক আছে। তোমরা একটা স্ক্যান করবো, এগুলো স্ক্যান করলাম, ঠিক আছে। এবার আমরা এই সবগুলো প্রিন্ট করবো। স্ক্যান করলে কী হবে, এর মধ্যে কিন্তু কোনো ভ্যালু নাই, এই যে এজ, টেম্পারেচার, পাই, লেটার, এগুলোর মধ্যে কোনো ভ্যালু নাই, খালি ভেরিয়েবলের নামই আছে। স্ক্যান করলাম, তাইলে আমাকে এইগুলোর ভ্যালু দিতে বলবে, আমি যখন প্রোগ্রামটা রান করবো, এই যে বাটনে ক্লিক করে যখন রান করবো তখন আমাকে ভ্যালু দিতে বলবে এর মধ্যে। তখন প্রথমবার এজের মধ্যে যাবে, পরের বার টেম্পারেচার যাবে, তারপর পায়ে যাবে, তারপর লেটারে যাবে, ঠিক আছে। তারপর আমি যদি প্রিন্ট করি তাহলে ওইগুলোর ভ্যালুগুলো আউটপুট হবে। দেখো প্রিন্ট এফ করে, ওকে, ভ্যালু অফ এজ ইজ, তোমাদের কাছে যাদের কঠিন লাগতেছে তারা ফার্স্ট ক্লাসটা দেখো, তাহলে আশা করি ইজি লাগবে, সেকেন্ড ক্লাসটা দেখো, তাহলে আশা করি বুঝতে পারবো আমি কী করতেছি। এটা জাস্ট কপি করে নিচে লাইনে লিখলাম যাতে আমার বারবার লেখা না লাগে। ওকে, তো ভ্যালু অফ এজ লিখলাম, তারপর ভ্যালু অফ টেম্পারেচার, ইজ, টেম্পারেচার যেহেতু আমরা ফ্লোট সংখ্যা দিতে তাহলে %f, এগুলো কিন্তু কলিং, আমি %d, %f দিচ্ছি, এগুলো কলিং, ঠিক আছে। এই ভ্যারিয়েবলটাকে আমি কল করতেছি। তারপর এখানে কী দিয়েছিলাম, থার্ড টাইম ছিল পাই, ঠিক আছে। তাহলে পায়ের ডেটা টাইপ কী ছিল, lf, মানে কলিংয়ের ক্ষেত্রে, আর ওটা ডেটা টাইপ হলো ডাবল, আর ক্যারেক্টারের ক্ষেত্রে ছিল %c, আর নাম কী ছিল ভ্যারিয়েবলের, লেটার,
তাহলে তোমরা একটা জিনিস দেখো, স্ক্যান করার ক্ষেত্রে কি প্রথমে কলিংয়ের যে ডেটা টাইপটা ছিল মানে ফরম্যাট স্পেসিফায়ার সেটা দিলাম, তারপর কমা দিয়ে বাইরে অ্যান্ড দিয়ে ভেরিয়েবলের নাম। আর প্রিন্ট করার ক্ষেত্রে কি যেখানে আমি ভেরিয়েবলেরটা চাচ্ছি সেখানে ওটার ফরম্যাট দিলাম কলিংয়ের ফরম্যাট, তারপর কমা দিয়ে জাস্ট ভেরিয়েবলের নাম। তাহলে প্রিন্টের ক্ষেত্রে আমাদের কোনো অ্যান্ড দিতে হবে না, জাস্ট ভেরিয়েবলের নাম লিখতে হবে কমার পরে, কোটেশনের বাইরে কমা দিয়ে। স্ক্যানের ক্ষেত্রে কোটেশনের বাইরে কমা দিয়ে অ্যান্ড দিয়ে ভেরিয়েবলের নাম লিখে ওর মধ্যে ইনক্লুড হয়ে যাবে। আর যখন আমরা অ্যান্ড ছাড়া প্রিন্টের মধ্যে ইউজ করবো তখন এটা ব্যবহার হবে, ভেরিয়েবলটা ব্যবহার হবে। এখানে কিন্তু ব্যবহার হচ্ছে না, এখানে জাস্ট ভেরিয়েবলটাকে কল করতেছে, ওর মধ্যে ডেটাই স্টোর করতেছে। ঠিক আছে, ওকে। তারপর কি রিটার্ন আমরা 0 না দিয়ে 100 দিই, কারণ আমরা জানি যে এর কোনো তফাৎ তৈরি করেনি। আচ্ছা, এবার রান করি কোডটা। দেখো তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কার্সর আসছে একদম এই এখানে এখানে দেখো একটা সাদা কালার দাগ দেখাচ্ছে এখানে। সো আশা করি তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাকে ইনপুট দিতে বলতেছে। তোমরা যারা মোবাইলে করবে, আমি কিবোর্ড লাগাইছি এর জন্য আমার কিবোর্ডটা উপরে দেখাচ্ছে না, তো তোমাদের কিবোর্ড আপ হবে। তো শুরুতে আমরা কি দিয়েছিলাম এজ, সো আমার এজ হলো গিয়ে 21, সো 20 বেশি করে ফেলছি। ইনপুট নিল, এটা কিন্তু এজের মধ্যে সেভ হয়ে গেল। দ্বিতীয় নম্বরে আমরা কী দিয়েছিলাম যে টেম্পারেচার, ধরো এখন 25 ডিগ্রি সেলসিয়াস। আর থার্ডে কী ছিল পায়ের ভ্যালু 3.14159। তারপর 4 নম্বরটা ইনক্লুড নিল না, ইনপুট নেয় নাই, কোনো একটা মিস্টেক হয়েছে। বাট এখানে আমরা এই যে নাম লিখতে ভুল করছি, এজগুলো কাটছিলাম না, খেয়াল করছে কি এই যে এজ এখানে অন্য কিছু লেখার কথা ছিল সেগুলো আমরা কাটছিলাম না। প্যাকেজে এগুলো ঠিক করে আসি। ওকে, ভ্যালু অফ পাই। ওকে, এবার দেখো আমাদের কাছে কিন্তু ইনপুট চাইলো, তাই না? কিন্তু ওখানে কী চাচ্ছিলো আমাদের মনে করে করে দেওয়া লাগতেছিল। আমরা কোথায় স্ক্যান, কোনটার মধ্যে স্ক্যান চাচ্ছি ওখানে কিন্তু দেখতে পাচ্ছিলাম না, এর জন্য প্রবলেম হচ্ছিল। তো এখানে দেখো, দেখো এখানে আমরা স্ক্যান করছি না শুরুতে এজ, শুরুতে এজ স্ক্যান করছি। এর আগে যদি আমি প্রিন্ট লিখে দিই যে তোমার এই বয়স দাও, তারপরে যে টেম্পারেচার স্ক্যান করছি এর আগে যদি লিখে দিই প্রিন্ট করে যে তোমার ওখানকার এলাকার তাপমাত্রা দাও, পায়ের আগে যদি লিখে পায়ের ভ্যালু দাও, লিটারের আগে যদি লিখে যে তোমার পছন্দের লিটার দাও, তাহলে কিন্তু আমাদের জন্য কোডটা বুঝতে সহজ হবে। বুঝতে পারছো কি? দেখো প্রিন্ট অফ করে এর মধ্যে আমি ভ্যালু নিচ্ছি, এন্টার ইউর এজ। তারপর দেখো, তারপর স্ক্যান করে আমার এজটা ইনক্লুড করে নিলাম। তারপর আরেকটা প্রিন্ট করলাম যে টেম্পারেচার, ওইগুলো আমি সেমিকোলন দিতে ভুলে গেছি যেখানে। তাহলে প্রিন্ট করে আমি টেম্পারেচার দিতে বললাম, তারপর আমি টেম্পারেচারটা স্ক্যান করে নিলাম, তারপর আবার প্রিন্ট করে দিতে বলি যে ইন্টার ভ্যালু অফ পাই। তারপর পায়ের ভ্যালু নিলাম, তারপর আবার প্রিন্ট করে বলি যে ইন্টার ক্যারেক্টার। ঠিক আছে, সেমিগুলো নিয়ে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। দেখো তাহলে এবার যদি কোডটা রান করি, এই দেখো এখানে আমার এজ যাচ্ছে। ঠিক আছে, সো আমার বয়সটা দিয়ে দিই। দেখো আমি কিন্তু জাস্ট স্ক্যানের আগে প্রিন্ট করে দিছি কিছু লেখা, ওই লেখাগুলো আসছে। তো ইন্টার টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস, ইন্টার ভ্যালু অফ পাই 3.14। আচ্ছা, ইন্টার ক্যারেক্টারটা স্ক্যান করে যাচ্ছে না কেন? স্ক্যান লেখা তো ঠিকই আছে, এই যে এখানে স্ক্যান %c অ্যান্ড লেটার কোনো একটা ক্লিস হচ্ছে হয়তো। যাই হোক, এটাও চাইবে তোমাদের কাছে। ঠিক আছে, সো এই ছিল বেসিক প্রোগ্রামটাতে দেখো আমরা কী করলাম। একদম শুরু থেকে দেখেন, শুরুতে হেডার ফাইল লিখছি ইনক্লুড studio.h, তারপরে মেইন ফাইল লিখছি ইনক্লুড মেইন, তারপরে আমরা ডিক্লেয়ার করছি অনেক কিছু। ঠিক আছে, যে ইন্ট এজ
বয়স হলো পূর্ণ সংখ্যা, ফ্লোর হলো টেম্পারেচার, দশমিক সংখ্যা, পাই হলো দশমিক সংখ্যা, আর লেটার হলো ক্যারেক্টার সংখ্যা। ঠিক আছে, তো এখানে আমরা ডিক্লেয়ার করছি এই এখানে এজ, তারপরে টেম্পারেচার, এই পাই, লেটার, এগুলো কিন্তু একটা ভেরিয়েবলের নাম। আমরা ওই ভেরিয়েবলের নাম লেখার নিয়ম মেনে নামগুলো লিখছি, তার আগে তার ডেটা টাইপ লিখে দিছি যে এটা কোন টাইপের ডেটা হবে এর মধ্যে। ঠিক আছে, তারপর কী করলাম যে প্রিন্ট এন্টার ইউর এজ, তার নিচে লাইনে কি স্ক্যান করলাম এজ। তাহলে আমরা প্রিন্ট আউটপুট করার সময় এই লেখাটা যে এন্টার ইউর এজ, ওইটা দেখে আমরা বুঝতে পারবো যে এখানে আমার এজটা দেওয়া লাগবে। ঠিক আছে, তারপর প্রিন্ট এন্টার টেম্পারেচার, তারপর স্ক্যান করলাম টেম্পারেচার নিয়ে। ঠিক আছে, ফর্মেটটা দেখো, প্রথমে স্ক্যানে প্রিন্টের মধ্যে লিখতে হয়, কোটেশনের মধ্যে ফর্মেট স্পেসিফাই মানে কোন টাইপের ডেটা, কোটেশনের বাইরে কমা দিয়ে ভেরিয়েবলের আগে অবশ্যই অ্যান্ড দিতে হবে, এটা মাস্ট। এটাকে জাস্ট স্ক্যান করার ক্ষেত্রে কিন্তু অ্যান্ড দিতে হয়, প্রিন্ট করার ক্ষেত্রে কোনো অ্যান্ড দিতে হয় না। একইভাবে পায়ের ভ্যালু স্ক্যান করলাম, ক্যারেক্টার ভ্যালু স্ক্যান করলাম, তারপর এই ভ্যালুগুলো প্রিন্ট করলাম। দেখো এই যে প্রিন্ট ভ্যালু অফ এজ ইজ পার্সেন্টেজ ডি দিয়ে আমি এখানে এই যে ভেরিয়েবলের নাম দিলাম কোটেশনের বাইরে কমা সহ। তাহলে কী হলো যে এটার ভ্যালু আউটপুট হইলো। আর এখানে যে আমি প্রত্যেক লাইন শেষে ব্যাকস্ল্যাশ এন ইউজ করছি, এটার কাজ কি আমি সেকেন্ড ক্লাসে বলছিলাম, ব্যাকস্ল্যাশ এন হলো নিউ লাইন তৈরি করে। আমি যদি ব্যাকস্ল্যাশ এন না দিতাম তাহলে এই লাইনটা ধরো দেখাই, আমি যখন প্রিন্ট করতাম তখন ভ্যালু অফ এজ ইজ এত আসতো, তখন নিচের লাইনটা এটা নিউ লাইনে না আছে, এই লাইনে এরপরে লেখা আসতো। ঠিক আছে, ধর এখানে আসতো ভ্যালু অফ এজ ইজ এত, তারপর এখান থেকে ভ্যালু অফ টেম্পারেচার ইজ এত, একই লাইনে সব চলতে থাকতো। ব্যাকস্ল্যাশ এন দিয়ে নিউ লাইন তৈরি করা হয়, যে পরের লেখাটা নেক্সট লাইনে যাবে, এখানে আসবে না। ঠিক আছে, এক্ষেত্রে হলো ব্যাকস্ল্যাশ এন ইউজ করা হয়। ওকে, একইভাবে চারটা প্রিন্ট করলাম, তারপর রিটার্ন 100, রিটার্নের পরে একটা পূর্ণ সংখ্যা দিলেই হয়। কেন দিতে হয় এটা মনে আছে? যার মনে আছে সে কমেন্ট করে জানাও যে রিটার্ন পরে একটা পূর্ণ সংখ্যা কেন দিতে হয়, এখানে দশমিক সংখ্যা দিলে কী ভুল হবে, আমরা কেনই বা রিটার্ন লিখি। ঠিক আছে, এখন তোমাদের জন্য একটা হোমওয়ার্ক, সরি একটা না দুইটা। দেখো ফার্স্ট কোয়েশ্চেন, সেটা হলো গিয়ে স্ক্যান এক্স অ্যান্ড ওয়াই, প্রিন্ট দ্য ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই। মানে এক্স ওয়াই দুটো ভ্যারিয়েবল স্ক্যান করবা, মানে দুটো ভ্যারিয়েবল আগে তৈরি করবা অবশ্যই, হিন্ট দিয়ে দিচ্ছি আমি। তারপরে দুইটা স্ক্যান করে ইউজারের থেকে ভ্যালু নিবা, তারপরে দুটা যোগ করে যে আউটপুট আছে সেটা প্রিন্ট করবা। ঠিক আছে, আর কোয়েশ্চেন 2, এটা হলো গিয়ে স্ক্যান ইউর বার্থ ইয়ার অ্যান্ড প্রিন্ট, তোমার জন্ম সালটা নিবা আর প্রিন্ট করবা। কী প্রিন্ট করবা? একদম নিজের মতো করে প্রিন্ট করবে, একদম এইভাবে। ঠিক আছে, ইউ আর, তার নিচে লেখা থাকবে তোমার বার্থ ইয়ার, ও সরি বার্থ ইয়ার না, এটা তোমার বয়সটা স্ক্যান করবে। ঠিক আছে, ইয়ার ইয়ার বলি কেন, স্ক্যান ইউর এজ অ্যান্ড প্রিন্ট ইউ আর এত ইয়ার্স ওল্ড। ঠিক আছে, এইভাবেই থাকবে, ইউআরটা উপরে লাইনে, তার নিচে লাইনে এত ইয়ার্স ওল্ড এভাবে থাকবে। কিন্তু এটার কোয়েশ্চেন 1 আর কোয়েশ্চেন 2 এই দুইটার যারা পারবে তারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাও, আর যারা পারবে না কমেন্ট বক্সে কমেন্ট করে আমি রিপ্লাই দিয়ে দুইটার আনসার দিয়ে দেবো। ঠিক আছে, তো থার্ড ক্লাস দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর আগামী ফোর্থ ক্লাসে আমরা অপারেটরস নিয়ে আলোচনা করব, কমেন্টিং নিয়ে আলোচনা করব, আর কোডের স্ট্রাকচার কেমনে করতে হয়, কোডের কোথায় কী রাখতে হয় তাহলে কোডটা দেখতে সুন্দর হয় আর ত্রুটি মুক্ত রাখা যায়, সেগুলো নিয়ে আলোচনা করবো। আগামী ক্লাসটা অবশ্যই দেখবে। আর তারপরের ক্লাসটা নেক্সট ক্লাস 5 নম্বর ক্লাসে থাকবে কন্ডিশনাল স্টেটমেন্ট মানে ইফ এলস, ওখান থেকে ইন্টারেস্টিং পার্টগুলো শুরু, বিভিন্ন রকম প্রক্রিয়া আমরা ওখান থেকে শিখবো। আর আগামী ক্লাসে প্রক্রিয়া কেমনে করতে হয়, কী দিয়ে করতে হয় সেগুলো শিখবো। সো আগামী ক্লাসটা অবশ্যই ইম্পর্টেন্ট বেজের জন্য। আর 5th ক্লাস 6th ক্লাস তারপরে এই দুইটা ক্লাস সবচেয়ে ইন্টারেস্টিং, 7th ক্লাসটা ইন্টারেস্টিং অ্যারে নিয়ে, বাট 5th আর 6th ক্লাস এই দুটো মোস্ট ইন্টারেস্টিং। সেই দুটো ক্লাস অবশ্যই দেখবা, কারণ ইফ এলস স্টেটমেন্ট আর 6th ক্লাসে থাকবে লুপ, ফর লুপ, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ, তিনটাই শেখাবো। সেগুলো দিয়ে বিভিন্ন রকম যে তোমরা কোড তৈরি করতে পারবে সেগুলো দেখাবো। আর অবশ্যই যারা ইন্টারেস্টেড তারা মাস্টার ক্লাসটা দেখবা, মাস্টার ক্লাসে বিভিন্ন রকম ছোটো ছোটো প্রজেক্ট তৈরি করবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।